বলা যায় যে ঠাকুর সেখানেই বাস করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার থাকে। তো হ্যাঁ, পুজো যেই দিন সেই দিন তো পরিষ্কার করতেই হবে, কারণ কোনোই পুজোর আগে নোংরা রাখলে চলবে না। নোংরা রাখলে ঘরে অলক্ষ্মী আসে, লক্ষ্মী কোনো দিনই আসবে না। তো এই কারণে আমি এমনিতে সবসময় পরিষ্কার করি, কিন্তু আজকে নীলষষ্ঠী বলে আমি চকাচক করে দিয়েছি। দেখতে পাচ্ছ এক একটা কোণ পরিষ্কার করেছি। এইবার গাইস, এই ভিডিও একটু লেংদি হবে, একটু ধৈর্য রেখে দেখতে হবে, কারণ এটা একটা পুজোর ব্যাপার। তো পুরো পুজোর জন্য আমি কি কি করেছি চলো তোমাদেরকে দেখাতে শুরু করি। তো নীলষষ্ঠী জানোই শিবের পুজো, মুখের কথা না, সময় তো লাগবে। তো শুরু করলাম এই ফল দিয়ে, 5 রকমের ফল আর মিষ্টি নিয়েছি। আর দেখো এই সব জিনিস আমি কিনে রেখেছি, ফুল রে, ঘি রে, মধু রে, দিয়া রে, সব কিছু কিনে রেখে দিয়েছি। শুরু করছি এই র্যাপিং পেপার নিয়ে। যখনই আমি কোনো ঠাকুরের পুজো করি, আমি সবসময় এই আমার যে এই পাটাটা আছে, পাটা বা পিঁড়া যাই বলো, এটার উপরে একটা কালার পেপার লাগিয়ে নিই। আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই নীল কালার নিলাম, আর এই নীল পেপারের মধ্যে তারাগুলোও বানানো রয়েছে। কত সুন্দর লাগছে তাই না গাইস? পুরো মহাদেবের মতন, মহাদেব যেমন নীল আকাশের থাকে, নীল নীল ভাব থাকে, সেরকম নীল নীল ভাব দেওয়ার জন্য আমি এটা পেতে দিয়েছি। এবার এইটা লাগানোর পর আমি মনে করলাম যে দিওয়ালটাও খালি লাগছে, তো চলো দিওয়ালেও লাগিয়ে দিই। তো এই দেখো দিওয়ালেও লাগিয়ে দিয়েছি, তাহলে পুরো নীল সমুদ্র মতন হয়ে গেছে। এবার সব জিনিস সামনে ধীরে ধীরে পেতে দিচ্ছি, কারণ পুজো মানে বুঝতে পারছো অনেক সময় লাগে গোছাতে, তারপরে পুজো করতে। তো এই একটা আসন যেটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, যেটা আমি ঠাকুরের জন্য নিয়েছি, যে অভিষেক করার পর ঠাকুরকে আমি এখানে বসাবো, তাই জন্য ওটা আমি রেডি করে রাখছি। কিছু কিছু কাজ গাইস আমি একটু এগিয়ে রাখছি, কারণ পুজোর সময় খোঁজাখুঁজির ব্যাপার থাকবে না। তোমরাও যদি পারো এটাই করো। আর এই দেখো এই মালাটা আমি হার্ট শেপের মতন পিছনে ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি, কারণ ঠাকুরের উপরে তো আসল ফুলটা দেবো। চলো এবার সিঁদুর রেডি করি। লাল সিঁদুরে হালকা করে তেল দিয়ে আমি একটু রেডি করে রাখলাম, কারণ হচ্ছে যে যেহেতু এটা নীলষষ্ঠী, নীলষষ্ঠী মানে কি, শিব শিব ঠাকুরের পুজো প্লাস ষষ্ঠী দেবীর পুজো, মা ষষ্ঠীর দেবীর পুজো। তো সিঁদুর তো রাখতে হয়, কারণ ওনাকে তো সিঁদুর দিতে হয়। তো এই দেখো এবার এই পঞ্চপ্রদীপ রেডি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ রেডি করতে গেলে আমার খুব মাথা খারাপ হয়, এই কারণে এই ছোটো 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 এই তুলোগুলো লাগাতে হয়। যাই হোক, আমি এইগুলো ওই জন্য আগে থেকে ধীরে সুস্থে 3টে থেকে বসে গেছিলাম। আর এখন সত্যি এই টাইম, এখন 3টেই বাজে গাইস। এবার দিয়াটাও রেডি করছি। বলা যায় যে যে কোনো ঠাকুরের পুজো শুরু করার আগে প্রথমে আগে দিয়া জ্বালিয়ে নেবে। দিয়া জ্বালিয়ে ওম নমঃ শিবায় বা ওম বিষ্ণু বলে দিয়াটা জ্বালিয়ে শুরু করবে। তো দেখো এটা ঘির প্রদীপ, পুরো ঘি দিয়েই প্রদীপটা আছে। একটু শেষের দিকে আমি সর্ষে তেল দিলাম যাতে ঘি একটু গুলিয়ে নেয়। এবার এটা আমি সামনে রেখে দিয়েছি, যখনই পুজো শুরু করব দিয়াটা আগে জ্বালাবো। চলো যাই এবার নেক্সট স্টেপে। এই জিনিসগুলো পদ্ধতিগুলো হচ্ছে পঞ্চ অমৃত বানানোর জন্য। সেটা দেখো মধু, কী কী আছে, মধু, তারপরে দুধ, তারপরে দই, তারপরে চিনি, তারপরে ঘি। 5খানা পদ্ধতি মিলিয়ে পঞ্চ অমৃত বানানো যায়, যেটা দিয়ে আমি শিব ঠাকুরকে অভিষেক করব, মানে স্নান করাবো। তো এই একটা ছোটো ঘট নিয়ে নিয়েছি আমি, তার মধ্যে আগে ডাললাম দুধ, অল্প করে দুধ নিয়েছি গাইস, কারণ আমার ঠাকুর খুব ছোট সাইজের। তারপরে দিয়ে দিলাম দই। তোমরা যদি চাও মাত্র দুধ দিয়েই করতে পারো, বাট পঞ্চ অমৃত দিলে ঠাকুর খুবই খুশি হয়। তারপরে দিয়ে দিলাম চিনি। এইটা অবশ্যই সব বাঙালিরা জানবে, কিন্তু যারা জানে না তাদেরকে বলে দিই যে পঞ্চ অমৃত ঠিক এইভাবে বানানো হয়। আর শেষে দিকে দিলাম মধু। মধুটা ছোটোগুলো সবসময় কিনবে, কারণ প্রত্যেক পুজোতে একটা নতুন জিনিস নতুন পদ্ধতি দিলেই ভালো হয়। এই দেখো এইবার এইগুলোকে আমি সব মিক্স করব। শেষের দিকে দিয়ে দিলাম ঘি, কারণ ঘি দেওয়ার পরে হাত পুরো অয়েলি হয়ে যায়, তাই জন্য ঘিটা আমি লাস্টে দিয়েছি। তাই জন্য দেখো ঘিটা দিয়ে, ঘিটা যখন আমি মিক্স করছি একটু ডালা ডালা আছে, মিক্স করতে একটু সময় লাগছে, তাও মিক্স করছি।
তোমরাও এইভাবে করবে গাইস। পুজো করতে গেলে না সব সময় মন দিয়ে করবে। আমি খুব মন দিয়ে পুজো করি, জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, বাট আমি তোমাকে বলে দিচ্ছি। আর একটা ঘট নিয়ে নিলাম, তার মধ্যে আমি গঙ্গা জল ঢেলেছি। গঙ্গা জলের সাথে আমি রোজ ওয়াটার দিয়েছি একটু ভালো স্মেলের জন্য, ভালো সেন্টের জন্য। তোমরা হয়তো ভাবছো এই জলটা কিসের জন্য। এই জলটা হচ্ছে যখন পঞ্চ অমৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব, তারপরে ওনাকে এই জল দিয়ে সুন্দর করে আবার করে ধুয়ে দেব। ধুয়ে তারপরে মুছে তারপরে ওনাকে আমি ওনার জায়গাতে বসিয়ে দেব। তো দেখো আমি কি করেছি, এই জলের মধ্যে একটু সিদ্ধি দিয়ে দিয়েছি, যাতে যখন ওনার মাথায় আমি জলটা ঢালবো তখন এই সিদ্ধি আর পুষ্পে আর রোজ ওয়াটারের সেন্টে ওনাকে স্নান করানো হবে। আর ওনার সত্যি সিদ্ধি না থাকলে বা গাজা না থাকলে শিব ঠাকুরকে কী করে খুশি করা যায় বলো গাইস। তাই জন্য সিদ্ধি আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, এই পঞ্চ অমৃততে যদি তুলসী পাতা একটুখানি দিয়ে দেবে বা বেলপাতাও দিতে পারো, তাহলে খুবই ভালো হয়। একটা ছোটো থালাতে পান পাতা দিয়ে দিয়েছি। পান পাতা দেওয়া যায় কি যায় না জানি না গাইস, বাট একটা ভিডিওতে দেখেছিলাম তাই জন্য আমি পান পাতা দিয়ে দিয়েছি। এই বড় থালাতে হবে ঠাকুরের অভিষেক, যার জন্য এই বড় থালা আমি সামনে পেতে রেডি করে রেখে দিয়েছি। শেষের দিকে এটা কি করে ভুলে যাই, যে কোনো পুজো হলে আলপনা তো আঁকতেই হয়। আলপনা না আঁকলে কোনো ঠাকুর ঘর কি ভালো লাগে। তো আলপনা এঁকে নিয়েছি, মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছি। এবার শুধু অপেক্ষা কখন আমি ভোলেনাথের পুজো করব। তো কেমন লাগলো গাইজ আমার এই সব অ্যারেঞ্জমেন্ট, আমার সব একা, হ্যাঁ আমি সব একা করেছি, আমার কেউ হেল্প করেনি। এটা আমার নিজের মনের ভক্তি যে আমি সব কিছু পই পই করে এক একটা জিনিস লিস্ট বাই লিস্ট করেছি। গাইজ তোমরা একটু ভেবে দেখো যে এত কিছুর ভিডিও করা প্লাস পুজোর সব কিছু অ্যারেঞ্জ করা মুখের কথা না, বাট আমি করলাম যাতে তোমাদের সাথে আমি আমার পরিশ্রমটা, আমার আমার সব কিছু আমি শেয়ার করতে পারি। শিব ঠাকুরকে সত্যি খুব ভালো লাগছে। জয় ভোলেনাথ। আমি প্রার্থনা করব যে সবার বাড়িতে শিব ঠাকুরের যেন ব্লেসিং থাকে, শিব ঠাকুরের দর্শন থাকে, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। জয় বাবা ভোলেনাথ। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। বাই বাই।